প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি। নবম শ্রেণী তোমাদের রুটিন অনুযায়ী আজকে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এখানে গুরুত্বপূর্ণ যে ধারণাসমূহ এই বিষয়টি পড়তে গেলে আমাদেরকে এই ধারণাগুলোর মধ্যে প্রথমটা যে কটি ইম্পর্ট্যান্ট সেটাগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সম্পদ, দ্রব্য, সুযোগ ব্যয়, চয়ন, সুযোগ ব্যয় এবং চয়ন, আয়, সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, অর্থনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন কার্যাবলী। এছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত আরও অনেকগুলো বিষয় আছে। আমরা সংক্ষেপে অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। আজকে আমরা এখান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পদ। সম্পদ বলতে আমরা জানি, সবাই সাধারণত জেনে থাকি যে ঘরবাড়ি, আসবাব, তারপর স্থায়ী জায়গা জমি এবং স্বর্ণালঙ্কার, এগুলো হচ্ছে আমরা সম্পদ হিসেবে গণ্য করে থাকি। এটা ঠিক আছে, এগুলো সম্পদ, কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদ হচ্ছে সেটা যেটা যেটা আমরা উপযোগ আছে, অর্থাৎ অভাব পূরণ করার ক্ষমতা থাকবে এবং যেটা ক্রয় করার জন্য আমাদেরকে অর্থের প্রয়োজন হয়, অর্থাৎ যেই জিনিস বা দ্রব্যের বিনিময় মূল্য আছে সেটাই হচ্ছে অর্থনীতিতে সম্পদ। সম্পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান আর বস্তুগত সম্পদ, আর একটা হচ্ছে অবস্তুগত সম্পদ। অর্থনীতির ভাষায় সম্পদ, বস্তুগত সম্পদ হচ্ছে যেগুলো আমরা স্পর্শ করি, যেগুলো দেখা যায়, যে অর্থনীতিতে এই যে ঘরবাড়ি, আসবাব, জায়গা জমি, সেগুলোই হচ্ছে বস্তুগত সম্পদ। আর অবস্তুগত সম্পদ হচ্ছে সেটা অদৃশ্যমান, অর্থাৎ এটা হচ্ছে অনেকটা অদৃশ্যমান সম্পদ যেটা, সেগুলোই হচ্ছে অবস্তুগত সম্পদ। এগুলো কিন্তু কেনার জন্য আমাদেরকে অর্থ ব্যয় করতে হয়। যেমন ডাক্তারের সেবা গ্রহণ করার জন্য রুগী চেম্বারে যেতে হবে, ডাক্তারের সেবা নিতে গেলে সেটা প্রেসক্রাইব করে যে এটার জন্য অর্থ ব্যয় করতে হয়, ডাক্তারকে একটা ফি দেয়া হয়। তাহলে এটা হচ্ছে অবস্তুগত সম্পদ, অর্থাৎ এটার জন্য, সেবাটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে অর্থ ব্যয় করতে হয়। আর শিক্ষকের পাঠদান, তারপর এভাবে এটাও কিন্তু একটা অদৃশ্যমান এবং অবস্তুগত সম্পদ। তাহলে এই এই সম্পদগুলো হচ্ছে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে অবস্তুগত সম্পদ। এই প্রত্যেকটা এই সবগুলো সম্পদই কিন্তু অর্জন করতে গেলে বা এই সম্পদগুলো পেতে হলে, এই সেবাগুলো পেতে হলে আমাদেরকে অর্থ ব্যয় করতে হয়। এবার আলোচনা করব আমরা সম্পদের বৈশিষ্ট্য নিয়ে। সম্পদের চারটা বৈশিষ্ট্য আছে: উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। আমরা আজকে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উপযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তোমাদের এটা নিয়ে ভবিষ্যতে আরও অনেক পড়াশোনা আছে, অনেক আলাদা একটা অধ্যায় আছে এটা নিয়ে, এবং এই বইতেই আছে। এখন আমরা সংক্ষেপে আলোচনা করব। এখানে উপযোগ হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণ করার ক্ষমতাটাকে বোঝায়, অর্থাৎ কোনো দ্রব্য দ্বারা যদি কোনো মানুষের অভাব পূরণ হয় তাহলে বুঝতে হবে ওই দ্রব্যটির উপযোগ আছে। আর যেই দ্রব্যের উপযোগ আছে সেটাই হচ্ছে অর্থনীতিতে সম্পদ, অর্থাৎ যে দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতা আছে সেটাই হচ্ছে সম্পদ। উপযোগ নেই এমন কোনো দ্রব্য বা সেবা তাহলে অর্থ দিয়ে কেনা হয় না, অর্থাৎ সেটা কিন্তু সম্পদ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে অপ্রাচুর্যতা, অর্থাৎ কোনো দ্রব্য সম্পদ যদি হতে হয় তার থাকতে হবে অভাব থাকতে হবে, সেটা পরিমাণে পর্যাপ্ত হতে হবে। যেমন নদীর পানি, আলো, বাতাস, এগুলো কিন্তু বৃষ্টির পানি, এগুলো কিন্তু যোগান হচ্ছে প্রচুর, এগুলো কোনো সম্পদ নয়, এগুলো অর্থনীতিতে সম্পদ নয়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। শ্রম ব্যবহার করে আমরা যে সম্পদ অর্জন করি, পরিশ্রম করে যে সম্পদ আমরা অর্জন করি সেটাই হচ্ছে কিন্তু সম্পদ বলে গণ্য। অর্থাৎ গ্যাস, যন্ত্রপাতি, কাঁচামাল, এগুলো চাইলেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমাদের কাছে পাই না। এগুলো অর্জন করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয়, অর্থ ব্যয় করতে হয়, এগুলো হচ্ছে অপর্যাপ্ত। তাহলে সম্পদ হচ্ছে সেটাই যেগুলো পরিমাণে কম আছে, আমাদের প্রয়োজনের তুলনায় কম, যেগুলো অর্জন করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয়, অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ সেগুলো হচ্ছে সম্পদ। এবার তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হস্তান্তরযোগ্যতা। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হস্তান্তরযোগ্যতা মানে হচ্ছে হাত বদল হওয়া বা মালিকানা বদল হওয়া বা কেনা বেচা হওয়া।
যেটা অর্থাৎ যদি কোনো কোনো সম্পদ যদি হাত বদল হয় বা যেটা হাত বদল করা যায় বা কেনা বেচা করা যায়, লেনদেন করা যায়, সেটাই হচ্ছে অর্থনীতিতে সম্পদ। যেমন কোনো ব্যক্তির যদি কোনো প্রতিভা হয়, প্রতিভা সেটা হাত বদল করা যায় না, কেনা বেচা করা যায় না, তখন সেটা কিন্তু সম্পদ বলে অর্থনীতিতে গণ্য হবে না। এবার চতুর্থ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বাহ্যিকতা, অর্থাৎ কোনো দ্রব্যের বাহ্যিকতা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা আভ্যন্তরীণ গুণ বোঝায়। এটা কোনো সম্পদ নয়, এটা হচ্ছে বাহ্যিক একটা অস্তিত্ব, আমরা এটা উপলব্ধি করতে পারি না, সেজন্য সেটা সম্পদ বলে গণ্য হবে না। যেমন কোনো ব্যক্তির যদি চারিত্রিক কোনো গুণাবলী থাকে, কোনো সৌন্দর্য থাকে, সেটা সম্পদ বলে গণ্য হবে না। তাহলে আমরা যা জানলাম এখানে সম্পদের 4টা বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। এটুক পর্যন্ত পার্ট 1-এর সংক্ষেপে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সম্পদ কী এবং সম্পদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে শিখে নেবে মেইন বই থেকে। সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে, উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয়টা মানবিক সম্পদ এবং তৃতীয়টা হচ্ছে উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদ আমি তোমাদেরকে আগে আলোচনা করেছি, প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাওয়া যায়, যেগুলো আমাদের প্রয়োজন পূরণ করে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন জমি, তারপর বন, খনিজ সম্পদ, বিভিন্ন খনিজ সম্পদ, নদ নদী, আলো বাতাস পানি, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো অর্জন করার জন্য আমাদেরকে কোনো রকম অর্থে ব্যয় করতে হয় না। মানবিক সম্পদ হচ্ছে দ্বিতীয়টা, মানুষের বিভিন্ন ব্যক্তিগত যোগ্যতা বা দক্ষতা, এগুলো হচ্ছে মানবিক সম্পদ। যেমন শারীরিক যোগ্যতা, প্রতিভা, দক্ষতা, সাংগঠনিক দক্ষতা থাকতে পারে, বিভিন্ন গুণাবলী, এগুলো হচ্ছে মানবিক সম্পদ। এবার উৎপাদিত সম্পদ, অর্থনীতির ভাষায় প্রাকৃতিক এবং মানবিক সম্পদকে কাজে লাগিয়ে আমরা যে সম্পদ তৈরি করি, যেটা আমাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে উৎপাদিত সম্পদ। আমরা আমাদের প্রয়োজনে এই সম্পদটা তৈরি করে থাকি। এই সম্পদটা তৈরি করার জন্য প্রাকৃতিক এবং মানবিক সম্পদ দুটোকে কাজে লাগাতে হয়। যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রকম প্রতিষ্ঠান, হাসপাতাল, সবগুলো হচ্ছে তৈরি উৎপাদিত সম্পদ, মানুষের তৈরি উৎপাদিত সম্পদ। আর তাহলে এই সম্পদের 3টা শ্রেণীবিভাগ, উৎস বা উৎস অনুসারে 3টা শ্রেণীবিভাগ আমরা আলোচনা করলাম। এবার আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আমাদের দেশে যে সম্পদগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেই সম্পদগুলো নিয়ে আমরা আলোচনা করব। তেমনই সম্পদ আছে আমাদের দেশে 6টি: কৃষি সম্পদ, খনিজ সম্পদ, প্রাণিজ সম্পদ, শক্তি সম্পদ এবং বনজ সম্পদ ও পানি সম্পদ। এবার আমরা আলোচনা করব প্রথমে কৃষি সম্পদ নিয়ে। আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এখানে প্রচুর পরিমাণ এলাকা জুড়ে আছে পলি সমৃদ্ধ উর্বর কৃষি জমি। আমাদের দেশের জমির উর্বরতা আর আমাদের দেশের আবহাওয়া, বৃষ্টিপাত সব কিছু মিলিয়ে এখানকার কৃষি উৎপাদনের সহায়ক, যে কৃষি উৎপাদনেই আমাদের দেশে খুব বেশি সহায়ক, উপযোগী আছে। তো এই জন্য আমাদের দেশে কৃষকের পরিমাণও বেশি, অর্থাৎ শতকরা জনসংখ্যার মধ্যে 63% লোক বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। জাতীয় আয়ের প্রায় 14.10%, শতকরা 14.10% হচ্ছে কৃষি থেকেই উৎপাদিত হয়, কৃষি থেকে আসে। এরপর আলোচনা করব আমরা খনিজ সম্পদ নিয়ে। খনিজ সম্পদ হচ্ছে আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ, যেটা শিল্প খাতকে দিন দিন আমাদের সমৃদ্ধ করছে। এখানে খনিজ সম্পদের মধ্যে প্রধান যে সম্পদ সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এছাড়াও আমাদের দেশে টোটাল 9টি খনিজ সম্পদ আছে। প্রত্যেকটা সম্পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এখানে প্রথম যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 2017 সাল পর্যন্ত এই যাবৎ এখানে আমাদের দেশে 27টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে এই গ্যাসটি, কিন্তু বর্তমানে 21টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে বাগরাবাদ, কৈলাসটিলা এবং হবিগঞ্জ, সিলেট, তিতাস, এগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্যাসটা হচ্ছে রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনে, কলকারখানায় এবং গৃহে এই গ্যাস জ্বালানি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখে থাকে। এছাড়াও যে খনিজ সম্পদগুলো আমাদের দেশের জন্য আমাদের দেশে পাওয়া যায় সেগুলো হচ্ছে চুনাপাথর, চীনামাটি, কয়লা, কঠিন শিলা, সিলিকা বালি, গন্ধক, খনিজ তেল এবং তামা। এখানে আমি তোমাদেরকে আগে বলে রাখি যে এখানে প্রত্যেকটা খনিজ সম্পদ আমাদের দেশে বিভিন্ন কাজে লেগে থাকে। তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এগুলো খুব ভালো করে শিখতে হবে তোমাদের কিভাবে এগুলো কোথায় কোন কোন জেলায় কোন কোন খনিজ সম্পদটি পাওয়া যায় এবং কি কি কাজে কোন খনিজ সম্পদটি ব্যবহৃত হয়ে থাকে। খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমাদের এমসিকিউর জন্য। এখান থেকে বেশিরভাগ এমসিকিউ কিন্তু এখান থেকেই আসে এই চ্যাপ্টারে। আচ্ছা, এবার আলোচনা করব, আমরা একটা একটা করে আলোচনা করছি না, তোমরা খুব ভালো করে এগুলো মেইন বই থেকে শিখে নেবে প্রত্যেকটা খনিজ সম্পদ সম্পর্কে। এর পরটা হচ্ছে বনজ সম্পদ। আমাদের দেশে বনজ সম্পদ অবস্থা ভালো রাখার জন্য, দেশের প্রাকৃতিক ও পরিবেশ অবস্থা ভালো রাখার জন্য আমাদের দেশে বনজ সম্পদ থাকা প্রয়োজন 25 ভাগ, শতকরা 25 ভাগ। কিন্তু আমাদের দেশে বর্তমানে মোট বনভূমি হচ্ছে 17.4 ভাগ, যেটা অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কম। এবং এই বনভূমিকে বনজ সম্পদকে পুরো একটা আমাদের পুরো বাংলাদেশের মধ্যে 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুন্দরবন, আরেকটা হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি, মধুপুর ও ভাওয়াল বনভূমি, এবং সিলেটের বনভূমি ও দিনাজপুর এবং রংপুরের বনভূমি। পুরো বাংলাদেশে 5টি ভাগে এই বনজ সম্পদকে ভাগ করা হয়েছে। 5টা বনভূমির মধ্যে প্রথমটা হচ্ছে সুন্দরবন, যেটার আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। দ্বিতীয় সেটা হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। এখানে আছে 4টি জেলা। এই বনভূমির অন্তর্গত 4টি জেলা, এটার আয়তন হচ্ছে 13,295 বর্গ কিলোমিটার। এটাও পুরোপুরি পাহাড়ি এলাকা, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ওই এলাকাগুলো নিয়ে মূলত চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনভূমি। এরপরটা হচ্ছে মধুপুর এবং ভাওয়াল বনভূমি, যেটা ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার মধুপুরের গড় ও ভাওয়ালের গড় মিলে এর অবস্থিত। এর আয়তন হচ্ছে 1064 বর্গ কিলোমিটার। এছাড়াও আছে সিলেটের বনভূমি, যেটা সিলেট জেলায় অবস্থিত। এর আয়তন হচ্ছে 1040 বর্গ কিলোমিটার। এবং এর পরেরটা হচ্ছে দিনাজপুর এবং রংপুরের বনভূমি। এই বনভূমির আয়তন হচ্ছে 39 বর্গ কিলোমিটার। এটা উত্তর পশ্চিমে দিনাজপুর এবং রংপুর জেলায় অবস্থিত। এটার নাম হচ্ছে বরেন্দ্র বনভূমি, এবং এখানে প্রচুর পরিমাণ শাল ও গজারি গাছ উৎপন্ন হয়। তাহলে আমরা এ পর্যন্ত যা দেখলাম, আমরা আলোচনা করলাম এই অধ্যায়ের প্রাকৃতিক সম্পদ এবং বনজ সম্পদ নিয়ে, প্রাকৃতিক খনিজ সম্পদ এবং বনজ সম্পদ নিয়ে। এই অধ্যায় এই দুটো সম্পদ আমাদের দেশের অর্থনৈতিক সম্পদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন সহ সবটুকু ভালোভাবে মেইন বই থেকেই শিখবে, এবং ছোট ছোট প্রশ্নগুলো সবগুলো আন্ডারলাইন করে তোমরা অবজেক্টিভগুলোর জন্য ভালোভাবে তৈরি হবে।